পুলিশ ফাইল। কি গো, দরজাটা খোলো, দরজাটা খোলো। কি হলো, সারা দিচ্ছ না কেন? কি হলো, দরজা খুলছে না, ভালো লাগছে না। হায় আল্লাহ, কি হলো কি জানে, কি যে হলো কিছু বুঝতে পারছি না। আমার কিছু ভালো লাগছে না রে। কি গো, কি হলো গো? দেখো না, দরজাটা কখন থেকে ধাক্কা দিয়ে যাচ্ছি, সারাও দিচ্ছে না, দরজাও খুলছে না। হ্যাঁ কি? হ্যাঁ, তাই তো বাধ্য হয়ে তোমাদের ডাকলাম। আমার খুব ভয় করছে গো। ভাবি, চিন্তার কোনো কারণ নেই, চলো তো কাকা জানালার দিকটা গিয়ে একটু দেখি। কালাম ভাই, কালাম ভাই, কালাম ভাই, জানালাটা খোলো কালাম ভাই। কাকা, কোনো সারা উত্তর পাওয়া যাচ্ছে না তো। দেখো ভাই, দিনকাল সুবিধা না, আমারও কিন্তু খুব একটা ভালো লাগছে না, তবে একটা খারাপ খবর দেওয়া দরকার। চলো চলো চলো। ভাবি, কি হয়েছে এটা? তারপর আমার বাড়ির ফ্যামিলি থেকে আরম্ভ করে সবাই তখন যখন আসছি দেখি হুড়হুড় করে লোক এসে দেখি ভর্তি ঢোকবার উপায় নেই এমন পরিস্থিতি। তারপরে আমি কোনো রকমে ঢুকলাম, ঢুকে দেখলাম বিছানার উপর শোয়ানো রয়েছে, আরও সব রয়েছে। এতক্ষণ যে ঘটনার নাট্যরূপ আপনারা দেখছিলেন সেটা ঘটেছিল 30শে মার্চ 2022, স্থান হাওড়ার ডোমজুড়ের পার্বতীপুর এলাকা। 50 বছর বয়সী শেখ কালামের মৃতদেহ সন্দেহজনকভাবে খুঁজে পাওয়া গেল তারই বাড়ি থেকে। খবর যায় ডোমজুড় থানায়। এরপরে কি ঘটলো আসুন সেটা আগে দেখে নেওয়া যাক। এই যে স্যার, এইদিকে। এই কি গো, এই দেখেছো শবনম কেউ চুপচাপ হয়ে গেছে, দেখেছো? শবনম, এই শবনম, এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, দুটো বাচ্চাকে নিয়ে মেয়েটা কোথায় দাঁড়াবে? আসলে কি জানিস, মানুষ অল্প শোকে কাতর, আর বেশি শোকে একেবারে পাথর হয়ে যায়। কিন্তু এরকম চুপ করে যাওয়াটা যে কোনো ভালো লক্ষণ নয় রে। বিশু মারা যাওয়ার পর ওর বউটা এরকমই চুপ করে গেছিল, তারপর তো পুরোই বোবা হয়ে গেল। ওকে কাঁদানো দরকার। শবনম, এই শবনম, ওরে মুখ পুরি, জল জ্যান্ত মানুষটাকে ঘিরে তুই এখন চুপ করে আছিস? তোর মায়া দয়া বলে কি কিছু নেই? ওরে শোন, তোর মানুষটাকে আর চোখের দেখা দেখতে পাবি না, শেষবারের মতো কেঁদে নে। ইনিকে কালামের বউ শবনম। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার আগে পুলিশ বুঝতে পারে যে শেখ কালামকে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল, কারণ বিছানায় পড়ে থাকা নিথর কালামের শরীরে ছিল চিহ্ন। তার ডান চোখের কোণে ছিল কালশিটের দাগ, যা থেকে অনুমান করা যায় যে ভারী কিছু দিয়ে ডান চোখে আঘাত করা হয়েছিল কালামকে। বিছানার চাদর এলোমেলো এবং সেটা শক্ত করে ধরে রেখেছে কালামের মুষ্টিবদ্ধ দুটো হাত। শুরু হয় প্রাথমিক তদন্ত, কিন্তু পুলিশি জেরায় কি জবানবন্দি দিয়েছিল কালামের স্ত্রী শবনম? দেখুন, আমি আপনার মানসিক পরিস্থিতি বুঝতে পারছি, কিন্তু বাট আই এম এক্সট্রিমলি সরি। আমার তো ডিউটি, আমার করতে হবে। আর তাছাড়া যে কোনো তদন্তে কোনো মানুষই সন্দেহের ঊর্ধ্বে নয়। সুতরাং আপনি বলুন, একদম ক্লিয়ারলি বলুন, 30 তারিখ মানে গতকাল আপনি কোথায় ছিলেন? স্বাধীর অনেক দিন পর আমার খালাতো বোন শিরিন খালার বাড়ি এসেছে।
আমাকে যাওয়ার জন্য বারবার ফোন করে জ্বালিয়ে মারছিল। আমি যেতে চাইনি। কেন? যাই কি করে? ব্যবসার ব্যাপারে কথা বলার জন্য আব্দুল ভাই আর ফারাদ ভাই আসবে বলেছিল বর্ধমান থেকে। কার ফোন? শিরিনে। তো ও যখন বারবার ফোন করছে তখন যাও না, একবার ঘুরেই এসো। না, অদূর থেকে মানুষগুলো কাল আসছে, তাদের নাস্তা পানির ব্যবস্থা করতে হবে না? আর তাছাড়া এই প্রথমবার আমি খালার বাড়ি যাচ্ছি, তোমাকে নিয়ে যাব না তা কখনো হয়? তোমাকে না নিয়ে গেলে না শিরিন আমাকে ঘরে ঢুকতেই দেবে না। আর বিয়ের পর শিরিন তো তোমাকে দেখেও নি। আরে এখন দেখা দেখি কোনো ব্যাপার? তুমি ওই খালার বাড়িতে গিয়ে একটা ভিডিও কল করে দেবে, ব্যাস হয়ে গেল। ও সব ছাইপাশ আমি করতে পারবো না। ওসব ছাইপাশ নয়, ওটা কাজের জিনিস। ও ও তুমি শাহিদাকে শিখিয়ে দাও, ওই করবে। ফাঁকিবাজ কোথাকার! এই সামান্য একটা ভিডিও কল, সেটাও তোমার এই ঘটে ঢোকে না? এটা ঘট না ধর্মঘট? এখন বুঝতে পারছি আমার ওই বাচ্চা মেয়েটাকে তুমি বগল দাবাই করে নিয়ে কেন ঘুরে বেড়াও। এই এদিকে তাকাও, এই যে তাকাও দেখি আমার দিকে। ফাঁকিবাজি ধরা পড়ে গিয়ে এখন তেজ দেখানো হচ্ছে না? বুড়ো চোখে চালসে পড়ে গেছে, এখনো মনে রস যায়নি। কিরে মা সায়দা, মায়ের সাথে যাবি না আমার কাছে থাকবি? তুই আয় দেখিনি, আয় এখানে আয়, তোকে একটু আদর করি, আয়। মেয়েকে এত আদর দিও না, আদরে আদরে মাথায় উঠলে তারপর তোমাকেই যে অনেক নিচে নামতে হবে শেখ সাহেব। যাকগে, কাল আমি অনেক ভোর ভোর উঠে তোমার নাস্তা পানি রান্না বান্না করে তারপরে আমি খালার বাড়ি যাব। তোমাকে অত কিছু করতে হবে না, সায়দা আমার কাছেই থাকবে। কিরে, কালকে হাটবার আনবো নাকি ইয়া বড় একটা হাঁস? খালার বাড়ি যাওয়ার সময় এই মুখ পুড়িয়ে আমার আঁচল ধরলো। ও যদি আব্বুর কাছে থেকে যেত তাহলে মনে হয় আমার এই সবটা হতো না। আচ্ছা, কালাম মানুষ হিসেবে কেমন ছিল? খুব ভালো মানুষ ছিল। ও আমার জীবনে আসার পর আমার জীবনে শুভ উপচে পড়েছিল। কি রে, এখনো বসে আছিস? চল আয়। কে? ফারাদ ভাই? হ্যাঁ হ্যাঁ, একটু ধরুন, আমি দিচ্ছি। হ্যাঁ। এই এই কি গো, এই শুনছ? আরে এই ঘুমায়, ওঠো না। এই যে তোমার ফোন এসছে। কি ফোন এসছে, ধরো। 500 ধরো। হ্যালো, যা, এ তো কেটে গেছে। তা কাটবে না? কখন থেকে ফোনটা ধরে রেখেছে? ভালোই হয়েছে বুঝলে, ততক্ষণ আমি ঘুমিয়ে নিব। এই লোকটা, ওঠো ওঠো, উঠে বসো। বসো ঠিক করে। বাবা বাবা, সে কখন টেবিলে চা রেখেছি দেখো। ওই যে দেখো, জুড়িয়ে ঠান্ডা হয়ে গেল। আমাকে তো আবার খালার বাড়ি যেতে হবে। ওই যে টেবিলে ফ্লাক্স, চা করে রেখেছি। আর ওই যে টিফিন কৌটো, নাস্তা করা আছে। আর এই যে দেখো, টিফিন কৌটোর পাশে ইস্ত্রি করা জামা কাপড়। বাইরের লোকজন আসবে, তাদের সামনে না এই বাসি জামা কাপড়ে বসে থেকো। আর শোনো, রান্নাঘরে ভাত ডাল তরকারি বাটি বাটি করে সাজিয়ে রেখেছি, ঠিক সময় কিন্তু খেয়ে নেবে। আমি কিন্তু ফোন করে খবর নেব। সেই কাক ভরে উঠে আবার হেসেলে ঢুকেছ। আচ্ছা ছোট বিবি, তুমি আমাকে এত ভালোবাসো? ঢং, তাও তো সুযোগ পেলেই আমাকে ছেড়ে মুম্বাই পালাও। পালাই না গো, পালাই না। তোমার থেকে একটু দূরে থেকে বোঝার চেষ্টা করি যে পিরিতির হ্যাচকা টনটা কত। পিরিতি কাঁঠালের আঠা,
বললি পিরিতি কাঁঠালের আঠা, ও আঠা লাগলে পরে ছড়িন, গোলে মালে পিরিত করো না, গোলে মালে পিরিত করো না। তা ফারুক কোথায় গো? সে কি আর বাড়িতে আছে? আমার খালাতো ভাই জাকির এসেছিল, ওর সঙ্গে নাচতে নাচতে সাইকেলে করে বেরিয়ে গেল। কেন বলো তো? কেন? ও মা, ওখানে গেলে যে বেশি করে বাথরুমটা করতে পারে না। বাহ, তাহলে তো তোমার ঝাড়া হাত পা, হ্যাঁ, পাখির মতো ডানা মেলে উড়ে উড়ে তুমি খালার বাড়ি চলে যাও, একটা রাত কাটিয়ে চলে এসো, বুঝতে পেরেছো? আর ওই মেয়ের জিম্মা আমার। হ্যাঁ, সাইদা কোথায়? সাইদা নানার বাড়ি যাবে বলে মাথায় শ্যাম্পু করছে। নানার বাড়ি যাবে মানে? না মানে মেয়ে আমার সঙ্গে যেতে চাইছে। যেতে চাইছে মানে? সাইদা, সাইদা, কি রে, কি অবস্থা তোর? চোখের মুখে এইসব কি অবস্থা? কি হয়েছে ওর? ও কিছু না। ভালো করে লক্ষ্য করে দেখেছেন কি নাবালিকা শাহিদার নিষ্পাপ চোখ দুটো? যে চোখে অজানা ভবিষ্যতের সুন্দর স্বপ্ন ভেসে বেড়ানো উচিত ছিল, সে চোখে কেন এসে পড়লো আতঙ্কের ছায়া? কেনই বা শাহিদা হয়ে উঠলো আমাদের আজকের এই পর্বের সত্য কাহিনীর মেয়ে? আর কেনই বা খুন হতে হলো হাওড়ার ডোমজুড়ের পার্বতীপুরের শেখ কালামকে? এতগুলো কেনর উত্তর খুঁজতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে বেশ কিছু বছর আগে। বন্ধ কর বেটি, তুই তো জানিস আমার ধুলোতে শ্বাসকষ্ট হয়। তোমার বড় বেটি আর মেজো বেটি মুস্কান আর আয়সা কাজে যাওয়াটাকে তোমায় ডাকছিল, তুমি ঘুমোচ্ছিলে। আর এই পোড়া চোখের ঘুম, কবে যে কেরোতে মাটি পড়বে। আম্মি, বকবাস বন্ধ করো। বকবাস নয় রে বেটি, বকবাস নয়। তো দেখছিস আমার এই বিমারির জন্য তোর আব্বুর কত টাকা, যত জল করা টাকা কুকুরের মতন উড়ে যাচ্ছে। अम्मी पानी पी लो, पानी पी लो अम्मी। हाँ हेलो, कौन? আমি কলকাতা থেকে বলছি। তোমার আব্বু এসেছে? अब्बू, एक मिनट। सुबह থেকে 3 বার ফোন এলো, ঘরের কাম করব নাকি ফোন সামলাবো? ধরো, বাত করো। হ্যালো, কি ব্যাপার, মেয়েকে দিয়ে ফোন ধরেছো কেন? এক মিনিট, এক মিনিট। কি হলো, মুখে কথা সরছে না? বইয়ের ভয়ে গর্তে লুকোলে নাকি? গর্তে? কি বলছো? কিসের গর্ত? কি যাতা বলো না তুমি? যা তা নয়। আচ্ছা একটা কথা সত্যি করে বলো তো, আচ্ছা একটা কথা সত্যি করে বলো তো, আমাকে তুমি এড়িয়ে যাচ্ছ? আরে তোমাকে এড়িয়ে যাবো আমি? হ্যাঁ, তুমি আমার ছোট বিঘাও না। বেগম না ছাই। এই তুমিও কি জামালের মতো অন্য মাগিতে মজলে নাকি? এই কি ভুলভাল বলছো বলো তো? হ্যাঁ, আমি মরছি আমার সংসারের জ্বালায়। জ্বলতেই তো তুমি আগুনে ঝাঁপ দিয়েছো, এখন মরো। কথায় আছে না, দুই বিবি যার
ঘর ভাঙে তার। একদিন দেখবে একুল ওকুল দুকুলি হারাবে, এই আমি বলে দিলাম। ওসব কথা ছাড়ো, আমার অত কথার দরকার নেই। বলো তো তুমি কবে আসছো? আসছি খুব শিগগির আসছি। এটা কি জানেন? কল রেজিস্টার। মানে সেদিনকে অর্থাৎ গতকাল আপনার স্বামীর ফোনে যা যা ফোন এসেছিল বা গেছিল সম্পূর্ণ এখানে ছাপা আছে। মানে ঘটনার দিন আপনার মিস কল ছাড়া কোনো কল ছিল না। আপনি ধরা পড়ে গেছেন সবটা। এতক্ষণ যা বলেছেন সব বানানো ঘটনা। এবার তো সত্যি কথাটা বলুন। এই সংসারের জন্য কি না করেছি আমি। শুধু ঘর কন্যা করলে স্বামীর চোখে মনি হওয়া যায়? বিছানায় বাঘিনী হয়ে প্রত্যেক রাতে আমি নিজেকে উজাড় করে দিয়েছি। কি হলো? ছাড়ো, তোর সয় না। ছাড়বো না জানো, চাতক পাখি একটুখানি জলের জন্য যেমন হাঁকপাক করে, তখন তোমায় কদিন কাছে না পেয়ে না আমার শরীরটা পুরো ঢোটো ভূমি হয়ে গেছে। এতই যখন খিদে, তখন পচা শামুকের পা কাটতে বোম্বে ছোট কেন? যাই কি আর সাধে ছোটি বেগম, ওখানে যে একটা সরু সুতোর টান রয়ে গেছে। এই টানটাই তো ভয়ের। মানে 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 তুমি ওদের কাছে আমার কথা বলেছো? আরে বলবো কটা দিন যেতে দাও। দু নৌকায় পা দিয়ে বেশি দূর যাওয়া যায় না। আচ্ছা, আমায় একটা সত্যি কথা বলো তো, সত্যি করে বলবে, তুমি আমাকে ভালোবাসো না আমার এই শরীরটাকে? ছোটি বেগম, এই কথাটা তুমি কতবার কত রকম ভাবে জিজ্ঞেস করবে বলো তো? নুরসুদ হওয়ার পরে পারভিন বিছানা নিল, তখন থেকেই আমি উপসী। সত্যি ছোটি বেগম, তুমি যদি আমার জীবনে না আসতে সারা জীবন হয়তো এই উপসেই থেকে যেতে হতো। তাও না ছোটি বেগম, একটু আদর করি। জামাল তাড়িয়ে দেওয়ার পরে দুটো বাচ্চা নিয়ে আব্বুর বাড়ি উঠলাম। শুরু হলো একা একা জীবনের লড়াই। পেট চালানোর জন্য কি না করেছি আমি। লোকের বাড়ি জামা কাপড় কেচে ইস্ত্রি করে পেট চালিয়েছি, বাড়ি বাড়ি বাসন পর্যন্ত মেজেছি। এই ঢুল ছুটবি না। কি রে, কিছু বলবি? ওই লোকটাকে আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলো। লোক? সে কি রে? ও তো নতুন আব্বু। এমন কথা বলতে নেই মা। আব্বু না ছাই, সব আব্বুরাই বাজে হয়। সে কি? তোকে তোর আব্বু কত ভালোবাসে, কত আদর করে, মুখ থেকে যা খসাস সামনে এনে হাজির করে। তাহলে রোজ রাতে তোমার ওরকম মারে কেন? তুমি ওরকম মুখ চেপে কাঁদো কেন মা? বলো। বাচ্চারা মনে উঠে গেছে, দরজা খোলার আওয়াজ পেলাম। ছাড়ো। কি হলো? চুপ করে আছো কেন বলো? ও কিছু না মা, আসলে তোর আব্বু রেগে গেলে না ওরকম একটু করে। আর তুই অত ছাইপাশ মাথায় ভাবিস না তো। যা যা খেলতে যা, যা যা বাবা যা। আজকের এই নারী স্বাধীনতার যুগে নারীরা কি সত্যি স্বাধীন? তাহলে কেন স্বামীর শত অত্যাচার সহ্য করেও সংসার নামের জাতাকলে পিষে মরতে হয় শবনমের মতন মেয়েদের? হ্যাঁ, এটা ঠিক যে কালামকে পেয়ে শবনম তার দিশাহীন জীবনের আলো খুঁজে পেয়েছিল,
শাবনমও উজাড় করে দিয়েছিল তার শরীর, মন, ভালোবাসা সবকিছু। তাহলে হঠাৎ কি এমন ঘটলো যার জন্য এই কাহিনীর মোড় ইউটার্ন নিল? আসুন পুলিশকে দেওয়া জবানবন্দির একটা ছোট্ট ভিডিও ফুটেজ দেখে নেওয়া যাক, যেটা আপনারা আগেও দেখেছেন। ওই যে টেবিলে ফ্লাক্স, চা করে রেখেছি, আর ওই যে টিফিন কৌটো, নাস্তা করা আছে। আর এই যে দেখো টিফিন কৌটোর পাশে ইস্ত্রি করা জামা কাপড়। বাইরের লোকজন আসবে, তাদের সামনে না এই বাসি জামা কাপড়ে বসে থেকো। আর শোনো, রান্নাঘরে ভাত, ডাল, তরকারি বাটি বাটি করে সাজিয়ে রেখেছি, ঠিক সময় কিন্তু খেয়ে নেবে। আমি কিন্তু ফোন করে খবর নেব। হ্যাঁ স্যার, ইনি কালামের বউ শবনম। আসো। তুমি একটু ওদিকটা গিয়ে থাকো। আপনি যে আমাদেরকে বললেন যে রান্নাঘরে আপনি খাবার দাবার সব সাজিয়ে গেছেন, আমরা কিন্তু রান্নাঘরে কোনো কিছু পাইনি। আর টেবিলের উপরে যে টিফিন বক্স, ফ্লাস্ক, ইস্ত্রি করা জামা কাপড়, সেই সবে তো কোনো চিহ্নই ছিল না। আমি কি করে বলবো স্যার? সেদিনকে কালামের পরনে শুধু ছিল একটা লুঙ্গি আর গেঞ্জি, কোনো ইস্ত্রি করা জামা কাপড় নয়। আমি কিছু জানি না স্যার, আমি কিছু জানি না। জানেন, জানেন, আপনি সব জানেন, সব জানেন আপনি। দরজা কি ভিতর থেকে বন্ধ ছিল? হ্যাঁ স্যার, আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকেছি, তারপর দেখি এই অবস্থা। স্যার, ওই দিকে একটা দরজা আছে। চাবিটা দিন। চাবি? আমার কাছে চাবি নেই, আমি কোথায় পাবো স্যার? ভালো করে মনে করে দেখুন, বলতে পারবেন। আমার কাছে চাবি নেই স্যার, ও চাবি ঘরেই আছে। কোন ঘরে? আমার শোবার ঘরে। আমরা কিন্তু গোটা ঘরটা চিরুনি তল্লাশি করে দেখেছি, ঘরে কিন্তু কোনো চাবি ছিল না। আমায় কেন জিজ্ঞেস করছেন? আমি তো বাড়ি ছিলাম না, খালার বাড়ি ছিলাম। না, আপনি খালার বাড়ি ছিলেন না, আপনি মিথ্যা কথা বলছেন। 3rd ডিগ্রি জানেন? 3rd ডিগ্রিতে রয়্যাল বেঙ্গল টাইগারও ভয় পায়। অপরাধ কাহিনীর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মোটিভেশন অফ ক্রাইম। 55 বছর বয়সী শেখ কালামকে খুন হতে হয়েছিল, কিন্তু প্রশ্ন হলো খুনের মোটিভটা কি ছিল? জানতে চান? চলুন। এই নাও তোমার ফোন। কার ফোন? কার আবার? আমার গলার কাটা, গিলতে গেলেই খালি খচখচ করে লাগে। বোম্বে থেকে তোমার ছোট মেয়ে নুসরাত। এদিকে আয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক মিনিট। ফোনটা স্পিকারে দাও। হ্যাঁ, স্পিকারে দাও। তোমার কানে কি বিষ ঢালছে? আমাকে তো সেটা শুনতে হবে নাকি? এই যা, জামা কাপড় পর গিয়ে। अब्बू कैसे हो आप? हाँ बेटी, ठीक है। তুমি কেমন আছো? আমি भी ভালো আছি, लेकिन আম্মির শরীরটা না কদিন ধরে খুব খারাপ। ও ডাক্তার দেখিয়েছিলে? হ্যাঁ, তো ডাক্তার কি বললো বেটা? কয়েকটা টেস্ট করতে দিয়েছে। আব্বু, একটা কথা বলবো? নতুন আম্মিকে বলো না, টেস্টের জন্য না কিছু টাকা দরকার। আসলে মুস্কান আর আয়সার এখনো তনখা হয়নি, তাই। ঠিক আছে বেটা, আমি চেষ্টা করছি ওই কিছু টাকা পাঠিয়ে দেওয়ার। হ্যাঁ, ঠিক আছে বেটা, ঠিক আছে। নতুন আম্মিকে কিছু বলো না। নতুন আম্মির বাপের জমি বিক্রি করা টাকায় নিজের আম্মির চিকিৎসা হবে। আমাকে কি তোমরা বাপ বেটিতে গাধা পেয়েছো? এই শোনো, মাথা গরম করে ওই মুখে যা আসছে তাই বলো না, বুঝলে তো? আমি বলছি কি, যে এই মাথা গরম কি সবসময় করলে হয়? একদিন দেখবে হয়তো ওই মাথা গরমের জন্য অনেক কিছু তোমায় হারাতে হচ্ছে। হ্যাঁ, হারাবার আর কি আছে? ভাগাড়ে মরা পড়ার আগে যেমন শকুন হাজির, তেমনি টাকা আসার আগে পাওনাদার হাজির। এই যে শোনো, এইখান থেকে একটা কানা করিও বাইরে যাবে না, এই কথাটা কিন্তু মনে রেখো।
গুড্ডি মা নেই বলে ঘুম আসছে না না মা? কি হয়েছে মা? রোদে এইভাবে শুয়ে আছিস? আমায় বল কি হয়েছে বাবা? হ্যাঁ বল কি হয়েছে? ওঠ 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 ওঠ, বল বাবা কি হয়েছে? পেট ব্যথা করছে? কি রে বল। ও আমার মেয়ে এবার বড় হয়ে গেল, মেয়ে হলো। কিভাবে মেয়ে থেকে মেয়ে মানুষ হতে হয় আমি তোকে শিখিয়ে দিচ্ছি। ভয় পাওয়ার কিছু হয়নি বাবা, এটা প্রকৃতির নিয়ম, সব মেয়েদেরই হয় বাবা। সব মেয়েদের কেন হয় মা? সব আব্বুরা তাদের মেয়েদের রোজ এরকম কেন কষ্ট দেয় মা? তুই কি বলছিস? তোর আব্বু তো তোকে কত ভালোবাসে, কত আদর করে। আমার এত আদর ভালোবাসা চাই না, আমি আর পাচ্ছি না। তোমার দুটো পায়ে পড়ি, আমায় বাঁচাও আব্বুরে, আদর ভালোবাসা থেকে আমায় বাঁচাও। এসব কি বলছিস তুই? হ্যাঁ এসব তুই কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না, বল আমায় কি বলছিস? হ্যাঁ দুটো মাস ধরে এত কষ্ট তুই মুখ বুঝে সহ্য করেছিস, আমাকে কিচ্ছুটা বলিসনি। ওই লোকটা তো আমার ভয় দেখাতো, বলতো যদি আমি তোমায় সব বলে দিই আমার পেটের ভিতর বাচ্চা ঢুকিয়ে দেবে। চলো চলো আমরা নানার বাড়ি চলে যাই। না, ওই শয়তানটাকে যোগ্য শাস্তি না দিয়ে এখান থেকে কোথাও যাব না। সব মেয়েদের কেন হয় মা? সব আব্বুরা তাদের মেয়েদের রোজ এরকম কেন কষ্ট দেয় মা? আচ্ছা আমায় একটা সত্যি কথা বলো তো, সত্যি করে বলবে, তুমি আমাকে ভালোবাসো না আমার এই শরীরটাকে? যাকে দেখ না, কদিন ধরে ফারুক তোদের বাড়িতে যেতে চাইছে, আর আমার শরীরটাও ভালো নেই। কাল সকালবেলা এসে ওকে একটু নিয়ে যেতে পারবি? দুটো দিন থাক ও তোদের বাড়িতে। আর তাছাড়া ও তো তোর নেওয়াটা। কার ফোন? শিরিনে। তো ও যখন বারবার ফোন করছে তখন যাও না, একবার ঘুরেই এসো। না তুইও তো যেতে পারতিস। না রে, টাটা আম্মি। টাটা। টাটা। সাবধানে যাস। কি রে এখনো বসে আছিস? চল। হ্যাঁ সাইদা কোথায়? সাইদা নানার বাড়ি যাবে বলে মাথায় শ্যাম্পু করছে। নানার বাড়ি যাবে মানে? না মানে মেয়ে আমার সঙ্গে যেতে চাইছে। যেতে চাইছে মানে? সাইদা, সাইদা, কি রে, কি অবস্থা তোর? চোখের মুখে এইসব কি অবস্থা? কি হয়েছে ওর?
বল তোর আব্বুকে কি হয়েছে? এই তুই দরজা বন্ধ করছিস কেন? ও দরজা বন্ধ করছে কেন? তোমার সাথে কয়েকটা গোপন কথা বলার ছিল। এই দেখো বাচ্চা মেয়েটা কিরকম কিরকম পাকা পাকা কথা বলছে, দেখো কিরকম পাকা পাকা কথা বলছে। বাচ্চা মেয়ে, মেয়ে মানুষ। আমাকে মেয়ে থেকে তুমি মেয়ে মানুষ বানিয়েছো আব্বু। শাহিদা, শাহিদা কি বলছিস তুই? শাহিদা গুড্ডি। আমাকে আদর করার সময় যে নামে ডাকো তুমি। এসব কি বলছে ও? আমি তোমাকে অনেকবার বলেছিলাম মেয়েকে এত আদর দিও না। আদরে আদরে মাথায় উঠলে তোমাকে যে অনেক নিচে নামতে হবে শেখ সাহেব। আমাকে তুমি খুব ভালোবাসো না আব্বু, তাই এত আদর করো না? বিশ্বাস করো ও সব বানিয়ে বানিয়ে বলছে, সব মিথ্যে কথা। মিথ্যা না সত্যি তার প্রমাণ আমি পেয়েছি। এমন শিক্ষা দে যেন নজির হয়ে থাকে। পৃথিবীতে যেন কোনো বাপ তার মেয়ের দিকে নোংরা চোখে না তাকায়। ভেবেছিলাম শাহিদাকে নিয়ে পালিয়ে যাব, কিন্তু ফারুক ও তো খালার বাড়ি। স্যার স্যার, শাহিদার কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার, সব দোষ আমার। আপনি মারলেন কেন? কি কারণে? স্যার আমার মেয়ের ওপর অত্যাচার হচ্ছিল, সেই জন্য। কি অত্যাচার হচ্ছিল? মেলামেশা অত্যাচার করতে যাচ্ছিল কে? আমার স্বামী। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই স্যার আমি মাথায় রাখতে পারিনি, আমি কাউকে কিছু বলতেও পারিনি স্যার। মাস ধরে চলছে। না, অন্যায়ের বিরুদ্ধে শাবনামের প্রতিবাদের এই পন্থাকে আমরা কখনোই সমর্থন করি না, কিন্তু তা বলে প্রতিবাদ করতে ছাড়বেন না। বিকৃত মানসিকতার রক্তচক্ষু থেকে সদা সতর্ক থাকুন, বিশেষ করে আপনার সন্তানের ক্ষেত্রে। স্কুলে, বাসে, ট্রেনে, পুলকারে, টিউশনে অথবা যে কোনো জায়গায় আপনার সন্তান শাহিদার মতন যৌন হেনস্থার শিকার হচ্ছে না তো? হলে সাথে সাথে আইনি পদক্ষেপ নিন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।